বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শ্রেণী এসএসসির শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। বরাবরের মতো আমরা আবার চলে আসলাম তোমাদের 15তম সপ্তাহের গণিত দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা সবসময় চেষ্টা করি সহজ ও সাবলীল এবং সম্পূর্ণ নির্ভুলভাবে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার। সময় নষ্ট না করে আমরা একবার অ্যাসাইনমেন্টটা দেখে নিই। এটা হচ্ছে আজকের উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট। আমরা এক নজরে অ্যাসাইনমেন্টের সম্পূর্ণটা দেখব। বিষয় কোড আছে 126, স্তর এসএসসি, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টে কি লেখা আছে? অ্যাসাইনমেন্টে একটি বৃত্ত আছে, একটি সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। আমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টই করতে হবে এই বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ওপরে। কি বলেছে? সমবাহু ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমা এবং পরিব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এখানে একটি শর্ত দেওয়া আছে আমাদের। এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমা বলা আছে এবং পরিব্যাসার্ধ 4 সেন্টিমিটার এখানে বলা আছে এটা। তাহলে এর প্রেক্ষিতে আমাদের প্রমাণ করতে হবে, কিছু প্রমাণ আমাদেরকে করতে হবে। যেমন ক, চিত্রে ভরকেন্দ্র, লম্ববিন্দু ও বৃত্তের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। এটা। খ নম্বর, ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। গ নম্বর, টলেমির উপপাদ্য প্রয়োগ করে পিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘ নম্বর, ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত ও নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে তুলনামূলক সেটা নিয়ে আলোচনা করতে হবে। নির্দেশনাগুলো আমাদের এখানে দেখে নিই একটু। ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববিন্দু বৃত্তের সংজ্ঞানুসারে বিন্দু চিহ্নিত করবে এবং ব্যাখ্যা করবে। এগুলো আমাদের প্রত্যেকটা ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববৃত্তের বিন্দু সংজ্ঞা দিতে হবে এবং বিন্দুগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করতে হবে। খ নম্বর, মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, আমাদের যে মধ্যমাটা এই যে এডি, সিএফ এবং বি, এই মধ্যমার দৈর্ঘ্য কত আছে এটা নির্ণয় করতে হবে এবং পরিসীমা নির্ণয় করতে হবে। গ নম্বর, সর্বসমতা ব্যবহার করে পিবি ইকুয়াল টু পিসি প্রমাণ করতে হবে। সর্বসমতা ব্যবহার করে, ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে পিবি সমান পিসি এটা প্রমাণ করতে হবে এবং টলেমির উপপাদ্য প্রয়োগ করে পিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। টলেমির উপপাদ্য প্রয়োগ করে পিসি, এই পি থেকে সি পর্যন্ত এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ ও বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে হবে। গেল ঘ নম্বরে। এখানে কিছু নির্দেশনার কিছু ধাপ আছে, যে ধাপগুলো অবলম্বন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাই। এখানে আমরা একটা বিষয় ছোট্ট করে বলে নিই। যেহেতু অঙ্কের ব্যাপার, সেহেতু আমরা কিছু তথ্যপঞ্জি ব্যবহার করা উচিত আমাদের অঙ্কে। যেমন কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা সরাসরি অ্যাসাইনমেন্টে প্রয়োগ করতে পারি না, কিন্তু ওইটা যদি আমরা অ্যাসাইনমেন্টের শেষের দিকে কিংবা অন্য কোথাও নিজেদের সুবিধা মতো কোথাও জায়গায় লিখে রাখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে এবং যে শিক্ষক অ্যাসাইনমেন্টটি দেখবে তার জন্য একটু সুবিধা হবে। সে বুঝতে পারবে যে আসলে এটা এখান থেকে কোনটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করবো সবসময় একটু তথ্যমঞ্জি, একটা সূচিপত্র এগুলো ব্যবহার করার। ঠিক আছে, ক নম্বর উত্তরে কি দেওয়া আছে দেখি আমরা। এখানে বলা আছে ভরকেন্দ্র, লম্ববিন্দু ও নববিন্দু বৃত্তের সংজ্ঞানুসারে বিন্দু চিহ্নিত করবে এবং ব্যাখ্যা করবে। আমরা প্রত্যেকটা চিত্র অঙ্কন করে রেখেছি। অ্যাসাইনমেন্ট যারা করবে তাদের জন্য আসলে এতগুলো চিত্র দরকার নেই, তোমরা যে কোনো একটা চিত্র ধরে পুরোটা প্রমাণ করতে পারো। যেমন আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি, এটা ধরেই প্রমাণ করতে পারো। কিন্তু আমরা আসলে বোঝানোর স্বার্থে, বোঝানোর জন্য যেন আমরা সহজেই বুঝতে পারি এবং বুঝতে সুবিধা হয় আমাদের, যে কারণে আমরা আলাদা আলাদা কিছু চিত্র অঙ্কন করেছি। এতগুলো চিত্র আসলে আঁকারও দরকার নেই, আমরা শুধু বুঝে নেই। বোঝার পরে আমরা যখন লিখবো তখন সবগুলো বিষয়গুলোই ছোট করে নিব আমরা। যেমন আমরা কিছু সংজ্ঞাও লিখে রেখেছি। তো যাই হোক, ভরকেন্দ্র কাকে বলে? ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। এখানে ভরকেন্দ্র জানতে হলে আমাকে সবার আগে মধ্যমা জানতে হবে। যেহেতু ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাকে নিয়ে, তাহলে মধ্যমাটা কি আমরা এটা একটু দেখে নিই। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের যে কোনো, মানে একটা ত্রিভুজের তো যে কোনো শীর্ষবিন্দু হতে পারে, যেমন এখানে একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। আচ্ছা,
তাহলে এ থেকে যে রেখাটা টানবো সেটা অবশ্যই বিসি তার বিপরীত বাহুর উপরে গিয়ে পড়বে, সেটাই হচ্ছে তার রেখা, সংযোগ সরল রেখা। আবার বি থেকে শীর্ষবিন্দু ধরে যদি আমরা রেখা টানি তাহলে সেটা এসিতে গিয়ে পড়বে। আবার সি কে শীর্ষবিন্দু ধরে যদি আমরা একটা রেখা টানি সেটা গিয়ে এ বিতে পড়বে। তাহলে কি হলো যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, সেটা হতে পারে এ, বি কিংবা সি, এখান থেকে একটা রেখা টানলে সেটা তার বিপরীত বাহুর ওপরে পড়বে, এবং এই যে তিনটা রেখা আমরা টানবো একটা ত্রিভুজে, সেই তিনটা রেখার যে সংযোগ সরল রেখাটা জায়গাটা হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর মধ্যমা। এবার ত্রিভুজের মধ্যমাদ্বয় সমবিন্দু, এই ত্রিভুজেরই এটাই হচ্ছে ভর কেন্দ্র। ওই বিন্দুই হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। কোনটা? এই যে রেখাগুলো আমরা টানলাম, এই রেখাগুলো কোনো একটা জায়গা তো অবশ্যই তিনটা রেখা তিনজনকে ছেদ করবে। ওই ছেদ কেন্দ্র করার ওই জায়গাটাই হচ্ছে ওই ত্রিভুজের ভর কেন্দ্র। সহজ হিসাব, যে তিনটা রেখা যেটা আমরা টানলাম, যে মধ্যমা তিনটা টানলাম, এই তিনটা মধ্যমা একটা জায়গাতে গিয়ে সবাইকে ছেদ করবে, মানে তিন সরলরেখা তিনজনকে ছেদ করবে। ওই ছেদ বিন্দুটাই হলো এই ত্রিভুজের ভর কেন্দ্র। বের হয়ে গেল। এবার আছে লম্ব বিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ত্রিভুজের লম্ব বিন্দু বলে। আরো সহজভাবে বলা যায়, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বই হলো লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ওই ত্রিভুজের লম্ব বিন্দু। মানে ত্রিভুজের শীর্ষবিন্দু এটা হতে পারে, বি হতে পারে, সি হতে পারে। এই শীর্ষবিন্দু থেকে অঙ্কিত একটা লম্ব, যেমন আমি যদি এ থেকে একটা রেখা টানি তাহলে সেটা বিসি এর ওপর লম্ব, আবার যদি বি থেকে একটা রেখা টানি সেটা এসি এর ওপর লম্ব, আবার সি থেকে যদি একটা রেখা টানি তাহলে একটা এ বি এর ওপরে লম্ব। এই যে এই লম্ব তিনটার সংযোগ যে জায়গাটা, সংযোগ যে বিন্দুটা, সেই বিন্দুটাই হচ্ছে এই ত্রিভুজের লম্ব বিন্দু। সহজ। এইবার নববিন্দু বৃত্তের কি বলে? ত্রিভুজের এখানে একটু বড় করে লেখা আছে যে কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু ত্রয় শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহু ত্রয়ের উপর অঙ্কিত লম্ব ত্রয়, পাদবিন্দু ত্রয় এবং শীর্ষবিন্দু ও লম্ববিন্দু সংযোগ রেখা ত্রয়ের মধ্যবিন্দু ত্রয় দিয়ে অঙ্কিত বিন্দুই হলো নববিন্দু বৃত্ত। বুঝতে একটু কঠিন, বোঝাটা একটু কঠিন, সহজভাবে বুঝি। শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর সংযোগ রেখাদ্বয়ের মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এবং লম্ববিন্দুর সংযোগ রেখাদ্বয়ের মধ্যবিন্দু ত্রয় দিয়ে অঙ্কিত বিন্দুই হলো অঙ্কিত বৃত্ত। সরি, এটা বৃত্ত হবে, এটা বৃত্ত হবে। বৃত্তই হলো নববিন্দু বৃত্ত। আচ্ছা, এটা আমরা একটু বুঝে নিই। শীর্ষবিন্দু ও লম্ববিন্দু, শীর্ষবিন্দু এবং লম্ববিন্দু, শীর্ষবিন্দু থেকে একটা রেখা টানলাম আমরা, এটা জানি লম্ববিন্দু। এইখানে লম্ববিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এখান থেকে একটা রেখা টানলাম ও লম্ববিন্দুতে, বি একটা শীর্ষবিন্দু, একটা রেখা টানলাম ও লম্ববিন্দুতে, সি একটা শীর্ষবিন্দু, রেখা টানলাম ও লম্ববিন্দুতে। তাহলে কি হলো? আমাদের ত্রিভুজের ওপরে তিনটা রেখা টানলাম, তিনটা রেখা একটা বিন্দুতে এসে মিলিত হলো। এবার এই বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে রেখাটা, এই রেখাটার মধ্যবিন্দু। তাহলে কি, এ থেকে ও পর্যন্ত যে রেখাটা আমরা টানছি শীর্ষবিন্দু থেকে লম্ববিন্দু পর্যন্ত, এই রেখাটার মধ্যবিন্দু একটা ধরলাম এই জায়গাটা। আবার ও থেকে বি পর্যন্ত বি থেকে ও পর্যন্ত একটা রেখা টানছি, এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। সি থেকে ও পর্যন্ত একটা রেখা টানছি, এই রেখাটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে কি হলো? শীর্ষবিন্দু থেকে লম্ববিন্দু পর্যন্ত যে রেখা টানা হয়েছে সেই রেখার যে মধ্যবিন্দু, আবার সেই রেখার মধ্যবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে পরে সেটাই হবে হচ্ছে ওই বৃত্তের নববিন্দু বৃত্ত, ওই ত্রিভুজের নববিন্দু বৃত্ত। এটা হচ্ছে সহজ হিসাব। তার মানে কি দাঁড়ালো? শীর্ষবিন্দু থেকে লম্ববিন্দু পর্যন্ত, যেখানে ধরি শীর্ষবিন্দু এ, লম্ববিন্দু ও, এবার এ থেকে ও পর্যন্ত একটা রেখা টানলাম,
আবার শীর্ষবিন্দু বি, লম্ববিন্দু ও, বি থেকে ও পর্যন্ত একটা রেখা টানলাম, শীর্ষবিন্দু সি, লম্ববিন্দু ও, সি থেকে ও পর্যন্ত একটা রেখা টানলাম। এবার এই তিনটে রেখাকে মিলিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এইটাই হলো নববিন্দু বৃত্ত। আমরা এবার প্রমাণে আসি। এটা হচ্ছে সম্পূর্ণ চিত্র। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহু, আমরা এ ধরলাম, ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি তিনটাই, এ থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয় হলো ওই ত্রিভুজের মধ্যমা। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয় হলো ওই ত্রিভুজের মধ্যমা। তার মানে এ বি কিংবা সি থেকে যে বাহু আঁকা হবে, মানে যে একটি রেখা টানা হবে, সেই রেখাদ্বয়ের সেই রেখাগুলোই হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ওপর এডি, বিই এবং সিএফ হলো ওই ত্রিভুজের সংযোগ সরলরেখা, তার মানে মধ্যমা। এই ত্রিভুজটার ওপরে একটি সমবাহু ত্রিভুজ, একটি বৃত্তের সমবাহু ত্রিভুজ, তার উপরে এডি, সিএফ এবং বিএফ, এই তিনটা হলো এই ত্রিভুজের সংযোগ সরলরেখা। এবং ওইটা সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এবং এই সরলরেখা দ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও ত্রিভুজের ভরকেন্দ্র। আমরা কি জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুই হলো ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে যেহেতু ত্রিভুজের এডি, বিই এবং সিএফ হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা, কাজেই ইহা সরলরেখা, এই তিনটে সরলরেখা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তার মানে এই ও বিন্দুটাই হলো এর ভরকেন্দ্র। গেল। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ, তাই এর লম্ববিন্দু ও। এবিসি সমবাহু ত্রিভুজ, এর লম্ববিন্দু ও। আমরা লম্ববিন্দু সূত্র কি জানি? আমরা লম্ববিন্দু জানি যে ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটি ত্রিভুজের লম্ববিন্দু। আচ্ছা, তার মানে এটি একটি সমবাহু ত্রিভুজ এবং এর শীর্ষ হতে অঙ্কিত লম্ব এ থেকে একটা রেখা আঁকলে সেটা বিসির ওপর লম্ব, বি থেকে একটা রেখা টানলে সেটা এসি এর ওপর লম্ব, সি থেকে একটা রেখা টানলে এটা এবি এর ওপর লম্ব। এই যে অঙ্কিত লম্ব, এই অঙ্কিত লম্বের সংযোগ সরলরেখাই হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, তাহলে এই লম্ববিন্দুটাও হচ্ছে ও। সুতরাং ত্রিভুজের মধ্যবিন্দু লম্ববিন্দু একই, তাই এর নববিন্দু বৃত্ত কেন্দ্র ও। যেহেতু এটা একটি সমবাহু ত্রিভুজ, যদি এর ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র, মধ্যবিন্দু, লম্ববিন্দু সব একই হয়, তাহলে এটাই প্রমাণ করা যায় ত্রিভুজের নববৃত্তের কেন্দ্র ও এরা একই বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের সমাধান। আমরা খুব সহজভাবে বিষয়টা একটু বুঝলাম। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাব। খ নম্বর উত্তরে দেওয়া আছে চিত্র এবিসি এর পরিব্যাসার্ধ আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এটা প্রশ্নেই দেওয়া ছিল যে এদের পরিব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আর আমরা পরিব্যাসার্ধকে আর ধরছি এবং এটা লেখা আছে 4 সেন্টিমিটার। এবার আমরা ছোট্ট একটা বিষয় একটু জেনে নেই। ছোট্ট ব্যাপার, এগুলো আমরা সবাই জানি, তারপরেও একটু জেনে নেই, জানলে আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে কি যে আমরা জ্যা কোনটাকে বলতে পারি। জ্যা সব বিষয়টা হচ্ছে যে একটি বৃত্তের ওপরে আমরা দুইটা বিন্দু আঁকলাম, একটা বিন্দু আঁকলাম, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে জ্যা। ব্যাস কাকে বলে? ব্যাসটা হচ্ছে একই জ্যার মতোই, কিন্তু শর্ত হচ্ছে সেটা যে কোনো একটা বিন্দু থেকে কেন্দ্র হয়ে যাবে। একটা বিন্দু থেকে, যেমন বি একটা বিন্দু, এই বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত, বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে রেখা টানবো ওইটা হচ্ছে একটা জ্যা। আবার ওই কেন্দ্র থেকে আরো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নিলাম, সি কিংবা এখানে এ নিলাম, এই পর্যন্ত যে রেখা টানবো এটা হচ্ছে জ্যা। মানে জ্যা হচ্ছে যে কোনো দুইটি বিন্দু কেন্দ্র হয়ে যে রেখা টানা হবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। এটাও একটা জ্যা। আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা টানা হয় সেটাই হচ্ছে ব্যাসার্ধ। যে কোনো জায়গা, বৃত্তের যে কোনো জায়গাতে যদি আমরা একটা বিন্দু নেই, সেই বিন্দু থেকে যদি একটা রেখা টানি সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, আমরা এতটুকু জেনে গেলাম। এটা জানার কারণ হচ্ছে আমাদের অঙ্কের সুবিধার জন্য। তাহলে এখানে আছে চিত্র ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ আর, যেটা দেওয়াই ছিল। সুতরাং ও এ সমান ও বি সমান ও সি সমান 4 সেন্টিমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এখানকার যে পরিব্যাসার্ধটা আছে ও এ
ওবি এবং ওসি যে ব্যাসার্ধটা আছে এই পুরোটাই হচ্ছে 4 সেন্টিমিটার বা ব্যাস 2r সমান 2 গুণন 4 ইকুয়াল টু 8 সেন্টিমিটার। কেন 8 সেন্টিমিটার হলো? আমরা কি বলছিলাম, ব্যাস কাকে বলে? ব্যাস হচ্ছে যে কোনো বিন্দু থেকে কেন্দ্র এবং ওই কেন্দ্র থেকে আরও একটি বিন্দু, মানে ব্যাসের শর্তই আছে যে যে কোনো দুইটা বিন্দু হবে এবং ওই দুইটা বিন্দু কেন্দ্রতে এসে মিলিত হবে। তার মানে আমরা কি বুঝতে পারি যে ব্যাস অবশ্যই ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে 4কে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা 8 সেন্টিমিটার পাবো ওই বৃত্তের ব্যাস। এবার এখানে বলা আছে কি, ত্রিভুজের পরিব্যাসার্ধ ও এ সমান ও বি সমান ও সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, যেগুলো আমরা আগে থেকেই জানি। তাহলে ও ই সমান ও ডি সমান ও এফ সমান 2 সেন্টিমিটার হবে। এখানে কি দেওয়া আছে, যদি এদের ব্যাসার্ধ ও এ ও বি এবং ও সি, যেহেতু এদের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক, এখানে আমরা যে রেখাটাকে বর্ধিত করছি বর্ধিত অংশটা এর অর্ধেক ধরি। ও এফ এর বর্ধিত অংশ, ও সি এর বর্ধিত অংশ হচ্ছে ও এফ, ও বি এর বর্ধিত অংশ হচ্ছে ও ই এবং ও এর বর্ধিত অংশ হচ্ছে ও ডি। এটা এই রেখার এই যে ব্যাসার্ধটা আছে, ও এ যে ব্যাসার্ধটা আছে এই ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এটাকে আমরা 2 ধরে নিলাম। 2 ধরে কি হলো, এটাকে আমরা এবার হিসাব করব। এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে তার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এর সেগুলো নির্ণয় করি। তাহলে ত্রিভুজ ও বি ডি এর পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? পিথাগোরাসের সূত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? আমরা ত্রিভুজ ও বি ডি এর পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, পিথাগোরাসের সূত্রে কি আছে? অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? ও বি, এটি বড় অতিভুজ, তাই এটা ও বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। এবার আমরা যেটা করছি, বিডি স্কয়ারকে সমানের এপারে নিয়ে গেছি, ও বি স্কয়ারকে সমানের এপারে নিয়ে আসছি। এখানে ও ই স্কয়ার কেন হয়েছে? কারণ যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, এর ও এ ও বি এবং ও সি সবগুলোই সমান, কাজেই আমরা ও বিকে ও এ দ্বারা লিখে দিলাম। এইবার বিডি স্কয়ার সমান কি আছে? ও এর মান হচ্ছে, যেহেতু আমরা আগেই জানি যে ও এ হচ্ছে এর ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ আছে 4 সেন্টিমিটার, তাহলে 4 স্কয়ার মাইনাস, এবং আমরা জানি যে যেহেতু যদি ব্যাসার্ধ ও এ 4 সেন্টিমিটার হয় তাহলে এর বর্ধিত অংশ ও ডি অর্ধেক, এটা হবে 2 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখলাম? 4 সেন্টিমিটার মাইনাস, যে মাইনাস আছে 2, 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। যেহেতু একটি সমবাহু ত্রিভুজ তাই আমরা এটা লিখলাম। এবার 4 4 16 মাইনাস 4 ইকুয়াল টু 12। 12কে আমরা যদি রুট করি তাহলে কি হবে? √4 × 3। তাহলে বিডি এর মান কিন্তু আমরা পেলাম, যেহেতু এখানে বিডি স্কয়ার আছে, বিডি এর মান আমরা ভেঙে নিলে কি পাবো? 4 এর রুটকে যদি আমরা করি তাহলে এটা 2 হবে এবং √3 বিডি এর মান হলো। এবার এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি? এডি লম্ব বিসি আমাদের এখানে দেওয়া আছে যে এডি বিসি এর উপরে লম্ব। আচ্ছা, তাহলে এখানে আছে, তাহলে কি বিসি সমান বিডি প্লাস সিডি? কিভাবে? বিসি সম্পূর্ণ একটি রেখা, এর অর্ধেক হচ্ছে বিডি এবং সিডি, দুইটা হচ্ছে এর অর্ধেক রেখা। তাহলে বিডি এবং সিডি মিলেই তো বিসি রেখা তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? বিসি ইকুয়াল টু 2 × বিডি। এটা কি ভুল হবে? অবশ্যই না, কারণ বিডি হাফ, বিডি হচ্ছে বিসি এর অর্ধেক, আবার সিডি হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে আমরা এটা লিখতে পারি যে বিডি ইকুয়াল টু সিডি, মানে বিডি এবং সিডি সমান, যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ তাহলে বিডি এবং সিডি সমান। তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারি যে বিসি ইকুয়াল টু 2 গুণন বিডি। তার মানে সিডিকে আমরা যদি বিডি ধরি তাহলে 2 × বিডি। তাহলে এখানে বিডি এর একটা মান দেওয়া আছে কিন্তু, 2 × 2√3 সমান 4√3। এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলেই আমরা 3টি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে এবিসি ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হচ্ছে এর পরিসীমা। বিষয়টা পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমার সংজ্ঞা কি আছে? যে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো এর পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুদ্বয় পরস্পর সমান হলে এখানে কি আছে? বিসি সমান 4√3। তাহলে যদি বিসি সমান 4√3 হয় তাহলে আমরা এটাকে কি 3 × 4√3 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কারণ
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে AB সমান AC সমান BC, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে যদি BC সমান 4√3 হয়, তাহলে আমরা যদি AB সমান AC সমান BC লিখি, তাহলে 3 × 4√3 অবশ্যই হবে। তাহলে যদি আমরা অ্যান্সার করি, অ্যান্সারে কি আসে 12 × √3 সেন্টিমিটার। তার মানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টির পরিসীমা হলো 12√3 পরিসীমা। এটা হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এবার আমরা গ নম্বর উত্তরে চলে যাই। গ নম্বর উত্তরে দেওয়া আছে, গ নম্বর উত্তরে দেওয়া ছিল সর্বসমতা ব্যবহার করে, গ নম্বর প্রশ্নে যেটা ছিল সর্বসমতা ব্যবহার করে পিবি ইকুয়াল টু পিসি প্রমাণ করতে হবে এবং টলেমির উপপাদ্য ব্যবহার করে পিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। তাহলে উত্তরে যেটা আছে যে আমাদের দুইটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ বিপিডি এবং ত্রিভুজ সিপিডি, ডিটা মাঝখানে ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ডি, তাহলে সিপিডি এই ত্রিভুজে কি আছে বিডি, এখানে ডি ছিল, এটা ডি বিন্দু, ডি ইকুয়াল টু সিডি, বিডি ইকুয়াল টু সিডি। যেহেতু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, যদি ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই বিডি এবং সিডি সমান হবে। এবং পিডি হচ্ছে এই বিন্দুর সাধারণ বিন্দু। এখানে কি আছে এপি হচ্ছে এই বৃত্তের ব্যাস, পিডি হচ্ছে ডি বিন্দু থেকে পি পর্যন্ত যে রেখা, এটা হচ্ছে এর সাধারণ বিন্দু। তার মানে পিডি সমান হবে ত্রিভুজ সিপিডি এর সিপিডি পিডি রেখা এবং ত্রিভুজ বিপিডি এর পিডি রেখা দুটোই সমান। তাহলে অন্তর্ভুক্ত কোণ বিপিডি, অন্তর্ভুক্ত কোণ বিপিডি এবং অন্তর্ভুক্ত কোণ সিপিডি সমান। এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে ত্রিভুজ বিপিডি এবং সিপিডি সমান, যেহেতু প্রত্যেকটা রেখাই এর সমান এবং এপি রেখা হচ্ছে এর ব্যাস হওয়ার কারণে বিপিডি রেখায় সাধারণ বাহু দুইটা ত্রিভুজেরই সমান, সেহেতু আমরা লিখতে পারি ত্রিভুজ বিপিডি সর্বসম সিপিডি প্রমাণিত। এখানে ত্রিভুজ দুটি পরস্পর সমান হওয়ার কারণে বিপি ইকুয়াল টু পিসি আমরা লিখতে পারি। ত্রিভুজ দুটি যেহেতু পরস্পর সমান, আমরা এখানে সর্বসমতা হিসাব করে দেখেছি যে ত্রিভুজ দুটি পরস্পর সমান, সেহেতু আমরা এটা লিখতে পারি যে বিপি এবং পিসি দুটোই সমান রেখা। এবার টলেমির উপপাদ্য ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই পিসি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা টলেমির উপপাদ্য হিসেবে আমরা কি জানি? টলেমির উপপাদ্য হিসেবে আমরা জানি, চিত্রটা দেখি, টলেমির উপপাদ্য হিসেবে আমরা জানি বৃত্তের অন্তর্গত যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়, বৃত্তের অন্তর্গত যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি সমকোণে মিলিত হয় তাহলে কর্ণদ্বয়ের গুণফল ও বিপরীত বাহুদ্বয়ের গুণফলের যোগফল সমান। কর্ণ কোনটা? বিসি এবং এপি ত্রিভুজের কর্ণ। এই কর্ণদ্বয় দুটি ছেদবিন্দুতে ছেদ করেছে এবং এর বিপরীত বাহু কোনটা? তাহলে আমরা এটা কি লিখতে পারি? কর্ণদ্বয় হচ্ছে এপি ডট বিসি। কোনটা? এপি ডট বিসি, এটা হচ্ছে ত্রিভুজের একটি কর্ণ এবং এর বিপরীত বাহুদ্বয় কোনটা? এবি পিসি, বিপরীত বাহু এসি বিপি। তাহলে কি হবে? টলেমির উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের বৃত্তের অন্তর্গত যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি সমকোণে মিলিত হয় তাহলে কর্ণদ্বয়ের গুণফল এবং বিপরীত বাহুদ্বয়ের গুণফলের যোগফল সমান হবে। তো আমরা এখন হিসাবটা করে নেই। টলেমির উপপাদ্য অনুযায়ী এপি ডট বিসি এই দুইটি কর্ণদ্বয়ের গুণফল সমান এবি ডট পিসি প্লাস এসি ডট বিপি সমান হবে। তাহলে এখানে আমরা তাই লিখছি টলেমির উপপাদ্য অনুযায়ী এটা। তো আমরা তার আগে ত্রিভুজের কর্ণটা একবার নির্ণয় করে নিই। এ বি পিসি বৃত্তের চতুর্ভুজের আমরা তার আগে চতুর্ভুজের কর্ণটা একবার নির্ণয় করে নিই। আমরা কি জানি? আমাদের এখানে চতুর্ভুজ আছে এ বি পিসি, একটি চতুর্ভুজ, এর কর্ণ কোনটা? এ বি এবং বিসি। তাহলে চতুর্ভুজের কর্ণ এপি ইকুয়াল টু ও এ প্লাস ওপি কিভাবে হলো? আমরা জানি ব্যাসের শর্ত অনুযায়ী ত্রিভুজের পরিধি থেকে, এটা হচ্ছে ত্রিভুজের পরিধি মানে সীমানা, এই সীমানা থেকে সীমানা
দিকে যে কোনো জায়গায় বিন্দু নিয়ে যদি বিন্দু থেকে যে রেখাটি কেন্দ্র পর্যন্ত যে রেখাটি টানা হয় সেটি হচ্ছে ত্রিভুজের ব্যাস। শর্ত কি ব্যাসের? যে ত্রিভুজের পরিধিতে দুইটা বিন্দু থাকতে হবে এবং ওই বিন্দু দুইটা এসে ত্রিভুজের কেন্দ্রে মিলিত হবে। ব্যাস হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, বড় জ্যা। তাহলে এখানে শর্ত দেওয়া আছে যে ত্রিভুজের যদি এপি হচ্ছে ত্রিভুজের ব্যাস হয়, তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারি ও এ এবং ওপি, ও এ প্লাস ওবি আমরা লিখতে পারি। এপি কে আমরা ভেঙে যেহেতু ত্রিভুজের ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে ও, বৃত্তের মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে আমরা এপি সমান ও এ প্লাস ওপি লিখতে পারি। আমরা জানি ত্রিভুজের পরিব্যাসার্ধ কত ছিল, ওখানে দেওয়া আছে, পরিব্যাসার্ধ ছিল হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে যেহেতু ও এ এবং ওপি সমান, সেহেতু আমরা 4 + 4 লিখতে পারি। তাহলে এপি = 8 সেন্টিমিটার হয়ে গেল। এবার পরবর্তী যে কর্ণ বিসি, বিসি এর মান কিন্তু আমরা খতে নির্ণয় করে ফেলেছি। বিসি এর মান হচ্ছে 4√3, এটা আমরা কিন্তু সমাধান খতে নির্ণয় করেছি। তাহলে বিসি এর মানটা আমরা এখানে লিখে দিলাম। এবং বিপি = পিসি হলে, বিপি সমান পিসি যদি হয়, যেহেতু দুইটি ত্রিভুজই পরস্পর সমান, সেহেতু অবশ্যই বিপি অতিভুজ সমান পিসি অতিভুজ হবে। আচ্ছা, এবার টলেমির উপপাদ্য অনুযায়ী আমরা এই যে সূত্রটা, এই সূত্রটার উপরে আমরা মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এপি সমান 8 সেন্টিমিটার আমরা পেয়েছি, দিয়ে দিলাম। বিসি এর মান আমরা এখানে রেখে দিয়ে দিলাম 4√3 সমান এবি। এবি এর মান 4√3 কেন আসলো? কারণ আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের এবি, বিসি এবং এসি সবগুলোই সমান। যদি বিসি এর মান 4√3 হয়, তাহলে অবশ্যই এবি যেহেতু বিসি এর সমান এবং এসি যেহেতু বিসি এর সমান রেখা, সেহেতু এবি এর মানও এবং এসি এর মানও তাই হবে। আর পিসি যেহেতু আমরা এখানে লিখছি বিপি = পিসি, তাহলে আমরা এখানে পিসি যেহেতু আছে, আমরা বিপির জায়গাতে পিসি দিতে পারি, কারণ বিপি এবং পিসি সমান। তাহলে এখানে কি দাঁড়ালো? 4 × 8 = 32, 32√3 পিসি যেহেতু দুই জায়গাতেই আছে, আমরা পিসি কমন নিলাম। পিসি কমন নিয়ে দুটাকে যোগ করে দিলাম, 4 4 যোগ করে √3 হলো। এবার পিসিকে রেখে আমরা 32√3 নিচে 8√3 দিলাম এবং এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম পিসি = 4 সেন্টিমিটার। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরে পিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এটাই উত্তর। তাহলে এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। ঘ নম্বর প্রশ্নের উত্তরে কি আছে? চিত্রে আমরা আগেই জানি, দেওয়া আছে যে বৃত্তের পরিব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আমরা জানি কোন সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ওই ত্রিভুজের নববৃত্তের বিন্দুর ব্যাসার্ধের দ্বিগুণ। কিভাবে? এটা আমরা একটু প্রমাণে আসি। এখানে অন্তবৃত্তটা আমরা কিভাবে আঁকতে পারি, কিভাবে বুঝবো যে এটা অন্তবৃত্ত? সেটা হচ্ছে, আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের ভেতরে একটি সমবাহু ত্রিভুজ নিলাম। সমবাহু ত্রিভুজকে যদি আমরা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করি, তিনটা শীর্ষবিন্দু থেকে আমরা তিনটা লম্ব অঙ্কন করলাম। তিনটা শীর্ষবিন্দু এ, বি এবং সি থেকে তিনটা লম্ব অঙ্কন করলাম বিপরীত বাহুর উপরে। এইবার আমরা সমবাহু ত্রিভুজের উপরে একটি বৃত্ত অঙ্কন করলাম। সহজ বিষয়টা হচ্ছে যে এই যে বৃত্তটা আমরা ত্রিভুজের ভেতরে অঙ্কন করব, এই বৃত্তটা যদি এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকেই স্পর্শ করে, তাহলে সেটি হচ্ছে তার একটি অন্তবৃত্ত। এবার নববিন্দু বৃত্ত কিভাবে বানাবো আমরা? নববিন্দু বৃত্ত হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এবং লম্ববিন্দু বা শীর্ষবিন্দু বা কেন্দ্রবিন্দু থেকে, ত্রিভুজের লম্ববিন্দু থেকে বা ভর কেন্দ্র থেকে যে রেখাটি অঙ্কন করা হলো, যেমন শীর্ষবিন্দু এ থেকে ও হচ্ছে এর মধ্যবিন্দু, শীর্ষবিন্দু এ থেকে মধ্যবিন্দু ও, আবার শীর্ষবিন্দু বি থেকে মধ্যবিন্দু ও এবং শীর্ষবিন্দু সি থেকে মধ্যবিন্দু ও, এই তিনটি রেখা যে মধ্যবিন্দুতে অঙ্কন করা হলো, সহজ হিসাবে এই তিনটি রেখা একটা জায়গাতে ছেদ করেছে, সেই জায়গাটাই হচ্ছে তার ও। এইবার এই ও থেকে এ পর্যন্ত যে রেখাটি আছে, এই রেখার মধ্যবিন্দু আমাদের নির্ণয় করি। এই রেখার মধ্যবিন্দু ধরি এইটা। অনুরূপভাবে বি এবং ও, এই যে রেখাটি হয়েছে মধ্যবিন্দু থেকে বি পর্যন্ত,
এই রেখার মধ্যবিন্দুকে একটা নির্ণয় করি, ধরি এইটা, এবং সি থেকে ও এখানকার মধ্যবিন্দু ধরি এইটা। এইবার আমরা যদি ত্রিভুজের ভেতরে একটি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটি যদি এই মধ্যবিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে সেইটাই হচ্ছে ওই ত্রিভুজের নববিন্দু বৃত্ত। এখন একটা মজার ব্যাপার আমরা লক্ষ্য করি যে এখানে ত্রিভুজের অন্তবৃত্ত এবং নববিন্দু বৃত্ত একই রকম, কারণ এই অন্তবৃত্তের যে মধ্যবিন্দু আছে সেটাও ও, এবং নববিন্দু বৃত্তের যে মধ্যবিন্দু আছে সেটাও ও। যদি অন্তবৃত্ত বৃত্ত এবং নববিন্দু বৃত্তের মধ্যবিন্দু একই হয়, তাহলে আমরা ধরতে পারি যে এই বৃত্তের ব্যাসার্ধও এক, অন্তবৃত্ত বৃত্তের ব্যাসার্ধও এক, এবং নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ একই রকম। আমরা একটা বিষয় জানি, আমরা এখানে একটা ব্যাপার জানি যে আমরা এবার ইয়েতে চলে আসি। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এর অন্তবৃত্ত এবং নববৃত্ত বিন্দু পরস্পর সমান। এটা আমরা এখান থেকে দেখে নিলাম যে অন্তবৃত্ত এবং নববিন্দু বৃত্ত পরস্পর সমান, যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এবং এখানে যে বৃত্তটি অঙ্কন করা হয়েছে সেই বৃত্ত দুটি সমবাহু ত্রিভুজকে, এবং যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে অতিক্রম করেছে একইভাবে, এবং প্রত্যেকটিরই মধ্যবিন্দু ও, এবং এদের অন্তবৃত্ত এবং নববিন্দু বৃত্তের মধ্যবর্তী ব্যাসার্ধ সমান। তাহলে অন্তবৃত্ত এবং নববিন্দু বৃত্ত পরস্পর সমান। তাহলে নববিন্দু বৃত্ত এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। কিভাবে হলো? আমরা জানি যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে এই পরিবৃত্ত, এটা হচ্ছে এর পরিবৃত্ত, এবং এটা হচ্ছে এর অন্তবৃত্ত। আমরা একটু আগে প্রমাণ করলাম। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা? এ থেকে ও পর্যন্ত। এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কোনটা? ও থেকে ডি, কিংবা ও থেকে এফ, ও থেকে ই। এগুলো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এবং আমরা জানি সূত্র থেকে যে পরিবৃত্তের ব্যাসার্ধ এবং অন্তবৃত্তের ব্যাসার্ধে পরিবৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটার অর্ধেক হবে অন্তবৃত্তের ব্যাসার্ধ। এটা সূত্র থেকে আমরা জানি যে একটি পরিবৃত্তের যে ব্যাসার্ধ সেটা অর্ধেক হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আছে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এর অন্তবৃত্তের ব্যাসার্ধ অবশ্যই হবে 2 সেন্টিমিটার। এখানে সেজন্য লেখা হয়েছে যে নববিন্দু বৃত্তের এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেন্টিমিটার। তাহলে যেহেতু নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল এবং অন্তবিন্দু বৃত্তের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার। এখানে পাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটারে, এখানে যেহেতু আমরা লিখছি কি নববিন্দু বৃত্ত এবং অন্তবিন্দু বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে আমরা আর এর মান আমরা এখানে পেয়েছি 2 সেন্টিমিটার। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ আর এবং পাই একটি ধ্রুবক, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধকে আর ধরে এবং পাই একটি ধ্রুবক ধরে, তাহলে আমাদের কি হবে? 2 স্কয়ার মানে 4 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি নববৃত্তের ক্ষেত্রফল এবং অন্তবৃত্তের ক্ষেত্রফল পরস্পর সমান। এখানে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের আজকের এসএসসির উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্টের উত্তর। আমরা উত্তরটা একটু বড় করেছি, একটু বোঝানোর স্বার্থে একটু বড় করেছি। এত বড় আসলে দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই শুধু এখান থেকে নিয়ে লিখলেই হবে। আমরা অনেকগুলো ভেঙে এখানে লিখছি, তো এই জন্য একটু বড় হয়ে গেছে, এত দরকার নেই। যদি এটি ভালো লাগে, আমাদের অ্যাসাইনমেন্টটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট এবং প্রত্যেকটি অ্যান্সারের সঠিক সমাধান নিয়েই আসি, এবং এরপরে আমরা আমাদের চ্যানেলে আরও বেশ কিছু সমাধান আস্তে আস্তে সাবমিট করব। সেই জন্য আমাদের সাথেই থাকবেন সবাই। এবং যে কোনো ধরনের সমস্যা, অ্যাসাইনমেন্ট জনিত যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সবসময় সেই সমস্যাগুলোর সমাধান করার। তো ঠিক আছে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সমাধান নিয়ে, অন্য কোনো অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।